দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দা দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চমের শিল্পীদের অংশগ্রহণে দলীয় চিত্রকলা প্রদর্শনী বলা না বলার গল্প 6। চিত্রকলা প্রদর্শনী চলবে 4 সেপ্টেম্বর পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী এস এম সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9:30 থাকছে মোসাফির রনের পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। এই জাহিদের বাবা, তোমার এই ঘাট তাড়ামি স্বভাবটা ছাড়ো তো। ভাবি তুমি বলো না, ভাইজানের যে ঘাট তাড়ানোর স্বভাব, এটা আমরা গর্ববোধ করি, এটা সারা জীবন যেন থাকে। আসলে তুমি একটা কাজ করবে, তুমি সোজা রান্নাঘরে যাবে এবং আমাদের দুই ভাইয়ের জন্য মুড়ি মাখা নিয়ে আসবে। এত রাতে মুড়ি মাখা খাবি মানে? হ্যাঁ, মুড়ি মাখা খাবো আর তোমার সাথে দাবা খেলবো। আজকে রাতে আমি তোমাকে হারিয়ে ছাড়বো মাস্টার। রাতের বেলা আসবে আমাকে হারাতে? বোঝনি কেন? না মানে তুমি ঘুমের ঘরে যেন চালটা ঠিক মতো না দিতে পারো, ও জিতে যায়। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি নন্দিত জাদুশিল্পী ও শিশু বন্ধু শাহিন শাহ। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আমি তো নিঃসন্দেহে খুবই ভালো আছি। আর জাদু দেখানোর জন্য সমস্ত কিছু রেডি, সেটা দেখে তো আমি ভীষণ রকম এক্সাইটেড। এই যে একজন জাদুশিল্পীর জীবনে আসলে জীবন্ত গল্পের মতন এবং জীবনের ছন্দে আসলে এগিয়ে যায়, কিন্তু আমাদের একটা জানার আগ্রহ থাকে যে একজন জাদুশিল্পীর জীবনে আসলে কি কি ধরনের ঘটনা ঘটে, তাকে কি কি ধরনের সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়, তার জীবনের গল্পটা আসলে কেমন, সেই বিষয়গুলো আজকে একটু জানবার চেষ্টা করব। তার আগে একটু জানি যে এখনকার সময় আসলে ব্যস্ততা কি কি নিয়ে আছে। এখনকার সময় যেটা ব্যস্ততা আসলে আমাকে নিয়ে না, আমি ব্যস্ত হয়ে পড়েছি তরুণদের নিয়ে। একটা সময় যারা শিশু ছিল, তারপর কিশোর হলো, এখন তারা তরুণ, তাদের নিয়ে ব্যস্ততা। যেমন টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে আমার একটি প্রোগ্রাম হয় তারুণ্যের জাদু, মানে তরুণ জাদু শিল্পীরা জাদু দেখায়, আমি সেখানে উপস্থাপনা করি। আবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কিছুদিন আগে, অর্থাৎ মাস 2 হবে, তরুণ জাদু শিল্পীদের নিয়ে আমি জাদুর কর্মশালা করি, উৎসব করি। এবং এই সেপ্টেম্বর মাসের 13 তারিখে আবার তরুণ জাদু শিল্পীদের নিয়ে জাদুর একটি উৎসব বা জাদু সন্ধ্যা করতে যাচ্ছি শিল্পকলার মূল মঞ্চে। আচ্ছা, এখন আমার চিন্তা চেতনা সবকিছু তরুণদের নিয়ে, মানে ওদেরকে গ্রো আপ করা, কিভাবে ওরা এগিয়ে একটা সময় শিশুদেরকে নিয়ে আপনি অনেক চিন্তা করেছেন, তাদেরকে নিয়ে অনেক কাজ করেছেন এবং শিশু বন্ধু হিসেবে আপনি সমাদৃত কিন্তু সবার কাছে। তারা এখন যখন তরুণ এবং তারা যখন আপনার সামনে জাদু দেখাচ্ছে, সেটা নিশ্চয়ই আলাদা রকম একটা অনুভূতি দেয়। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কারণ আমি টেলিভিশনের প্রোগ্রাম যখন শুরু করি চ্যানেলে, তখন শিশুদের নিয়ে শুরু করলাম। সেই শিশুরা একসময় কিশোর, আর আজকেই তারা তরুণ। অর্থাৎ এমনও হয়েছে যে যাদেরকে আমি ম্যাজিক দেখিয়েছি একসময় শিশুরা, সেই শিশুরা এখন মা বাবা, তাদের সন্তানরা এখন আমার ম্যাজিক দেখে। হ্যাঁ, এবং অনেক প্রজন্মের পর প্রজন্ম থেকে আপনি আসলে এই বিষয়টা যে চলমান একটা জায়গাতে রেখেছেন, এটা ভীষণ রকম প্রশংসনীয়। 45টা বছর কম সময় নয় নিঃসন্দেহে। যখন শুরুটা করেছিলেন তখন তো আসলে বাংলাদেশে জাদু শিল্পের যে অবস্থান বা জাদু শিল্পীদের যে অবস্থান
হয়তো এমনটা ছিল না। সেই সংগ্রামের গল্পটা একটু জানতে চাই যে কাকে দেখে সবথেকে বেশি অনুপ্রাণিত হয়েছিলেন? 1976 সালে প্রথম আমি জাদু দেখি, বিশ্ব নন্দিত জাদুশিল্পী জুয়েল আইসের। জি। একই জেলার মানুষ হওয়াতে তার জাদু দেখার সুযোগ হয়, আমার সৌভাগ্য হয় টিকিট কেটে। আমি আমার মামার সঙ্গে তার ম্যাজিক দেখতে যাই। সেটা কোথায়? বরিশাল শহরেই। আচ্ছা। হ্যাঁ, তখন এখন যেমন মেলা বলে, তখন এক্সিবিশন, বছরে একবার আমরা অপেক্ষায় থাকতাম যে একবার এক্সিবিশন হবে জানুয়ারি মাসে। তো সেখানে জুয়েল দা ম্যাজিক করে, সেই অনুষ্ঠানে আমি দর্শক ছিলাম খুদে। ম্যাজিক যে শিল্প সেটা জুয়েলদার ম্যাজিক দেখে আমি বুঝে ফেললাম। ম্যাজিক দেখে বাসায় ফিরে সারা রাত আর ঘুমাতে পারিনি, ম্যাজিক কী করে হলো, এটা কী করে হলো। তো মাথার মধ্যে সারাক্ষণ ওই চিন্তায় কাজ করলো, কী করে ম্যাজিশিয়ান হওয়া যায়। 78 সালে তখন রেড ক্রস বলতো, এখন রেড ক্রিসেন্ট। 78 সালে তখন রেড ক্রসের একটা আঞ্চলিক সম্মেলন হলো, যেখানে জুনিয়র লিডার ছিলাম আমি, ইয়ুথ লিডার ছিলেন আমার শ্রদ্ধেয়, যার কাছে আমার হাতে খড়ি আর কি, শ্রদ্ধেয় জাদুগুরু আনোয়ারুল আলম। প্রথম তিনি আমাকে একটি ম্যাজিক দেখান, ম্যাজিক দেখে তো আমি অবাক হয়ে গেলাম। তখন তাকে আমি প্রশ্ন করলাম, আপনি কি ম্যাজিক জানেন? বললেন, হ্যাঁ, তুমি শিখবা নাকি? আকাশের চাঁদ পেয়ে গেলাম। এই শুরু হলো ম্যাজিক শেখা, চর্চা। এবং 80 সালে প্রথম আমি মঞ্চে জাদু দেখাই। তখন আপনার বয়স কত ছিল? তখন আমি মনে হয় 8-এ পড়ি, এরকম 9-এ পড়ি। ক্লাস 8-এ থাকা অবস্থায় প্রথম? আমি 6 থেকে তো শুরু করলাম। হ্যাঁ, মানে শেখাটা শুরু করেছিলেন। এবং 2 বছর শেখা, 2 বছর পরে গিয়ে তারপর আপনি পারফরম্যান্স করেন। যখন ফার্স্ট পারফরম্যান্স ছিল, আমি জানি না ওটা আপনার মনে আছে কিনা, প্রথম সবকিছুই আমাদের সবসময় মনে থাকে, খুব কি নার্ভাস ছিলেন কিনা, অডিয়েন্স কারা ছিল? এই প্রোগ্রামটি ছিল গোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী ক্লাবের একটি অনুষ্ঠান। আচ্ছা। তখন আমি গোড়াশাল গিয়েছিলাম বেড়াতে, আমার কাজিন আর কি, সে চাকরি করতেন বিদ্যুৎ কেন্দ্রে। সেই সুবাদে গোড়াশাল যাওয়া, সেখানে শুনলাম যে অনুষ্ঠান হবে। তখন আমি ভাইয়াকে বললাম, হারুন ভাই, যে ভাই আমি ম্যাজিক দেখাবো। তুই ম্যাজিক জানিস? আমি বলছি, হ্যাঁ, আমি তো ম্যাজিক জানি। বলে, তাই দেখাবি? তো আমি বললাম, দেখাবো, আমাকে 100 টাকা দেন আপনি, অনেক কিছু আইটেম তৈরি করব, আর একটা অ্যালবাম সংগ্রহ করে দিন। তখন এখন যেমন ডিজিটাল অ্যালবাম হলো, এর আগে কিন্তু এরকম অ্যালবাম ছিল না। তখন কালো পেপারে অ্যালবাম ছিল, সেটা হয়তো আপনারা দেখেননি। হ্যাঁ, কালো পেপার উপরে পেস্ট করে ছবি লাগানো। আচ্ছা, মানে কোলাজ করে করে ছবিগুলো পেস্ট করা হতো। হ্যাঁ, তো একটা অ্যালবাম সংগ্রহ করলাম 100 টাকা দিয়ে, একটা জগ সংগ্রহ করলাম। মোট কথা 6টি ম্যাজিক তখন আমি দেখালাম। আর প্রথম দিনই আমি একটা ধাক্কা খেয়েছিলাম। কিরকম সেটা? সেটা হলো যে আমি না জেনে যে ম্যাজিকটা করতে গেলাম, যে কাগজ খেয়ে আবার টুকরো টুকরো কাগজ খেয়ে আবার সেই কাগজটা লম্বা করে বের করতে হবে, সেই ম্যাজিকটা আমি শিখেছি, কিন্তু কখনো প্র্যাকটিস করিনি। আচ্ছা। তো ওই ম্যাজিকটি যখন দেখাতে গেলাম, আমার ধারণা ছিল না যে পানি খেতে হবে, তো কাগজ তো আমাকে রিয়েল খেতে হয়। হ্যাঁ, আর ম্যাজিক তো একটা শিল্প, আর্ট, কৌশল, টেকনিকের ব্যাপার। তো কাগজ যেটা বার করব সেটা তো আমার হাতে আছে। তো আমি কাগজগুলো খাচ্ছি, আর কাগজগুলো সেই ওরকম মসৃণ কাগজ ছিল না, এত চুষে নিয়ে যাচ্ছে, গিয়ে এখানে গিয়ে আটকে গেল। আমি ভীষণ ঘাবড়ে গেলাম, দম নিতে পারছি না। এইটা প্রথম জাদু জীবনের প্রথম দিনটার ঘটনা। কিন্তু ভালো লাগাটা তখন লাগলো যখন দেখলাম যে সবাই আমার ম্যাজিক দেখে হাততালি দিচ্ছে। আচ্ছা, তখনই আমি চিন্তা করলাম যে না, আমাকে ম্যাজিশিয়ানই হতে হবে। হ্যাঁ, মানে ওই কনফিডেন্সটা বা ওই ডিসিশনটা তখনই হয়ে গেল। তখন আমার নাম কিন্তু শাহিন শাহ ছিল না, তখন আমার নাম ছিল, আমার পুরো নামটা হলো শাহজাহান কবির। তখন আমি শাহ কবির নামে বেশি পরিচিতি ছিল না, তখন স্টেজে উঠলাম শাহ কবির নামে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে, আর এই শাহিন শাহ নামটাও কিন্তু জুয়েলদার দেয়া, মানে জুয়েল আইসের দেয়া। আমার নিকনেম শাহিন, তাকে বললাম এর সাথে একটা নাম জড়িয়ে দেন। তিনি আমাকে 2 দিন পরে বললেন, তোমার নাম শাহিন শাহ। আমার কাছে ভালো লাগেনি তখন, তিনি তো খুব দূরদর্শী মানুষ, তো বললো যে এক সময় তোমার ভালো লাগবে, তোমাকে এক সময় মানুষ শাহিন শাহ বলে ডাকবে। আচ্ছা, জুয়েল আইস ভাইয়ের সাথে আপনার কখনো একই স্টেজ শেয়ার করা হয়েছে? নিশ্চয়ই। একই স্টেজ বলতে টেলিভিশনে একই প্রোগ্রামে ম্যাজিক করেছি, কিন্তু একই স্টেজে কখনোই আমরা ম্যাজিক করিনি। আচ্ছা, সেই যে আপনি শুরু করলেন, যে ডিসিশনটা নিলেন যে আমি একজন জাদুশিল্পী হতে চাই বা একজন ম্যাজিশিয়ান হতে চাই, সেই সময়টা তো আসলে প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। ফ্যামিলি সাপোর্ট বা পারিপার্শ্বিক যে একটা সহযোগিতা, আন্তরিকতার জায়গা,
সেই জায়গাটা নিশ্চয়ই উতরে যেতে হয়েছে, সেটার সাথে একটু যুদ্ধ করতে হয়েছে। আমার সেটা বাবা কেমন তো ছিল? একদম পছন্দ করতেন না, হ্যাঁ একদম পছন্দ করতেন না, ভীষণ বকাবকি করতেন। পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ ম্যাজিক নিয়ে আমি চর্চা করি, এটা করি সেটা করি। যখন আমি সোলো পারফর্ম করলাম, আমার মনে আছে এটা 10 টাকা টিকিটের সোলো পারফর্মে গেলাম, আমার বাবা যায়নি কিন্তু হ্যাঁ সে জানে, কারণ এক ম্যাজিশিয়ানের ঘটনা আমাকে বললো যে এক ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখাতে গিয়ে, বরিশালের কথাই, সে ম্যাজিক ধরা পড়েছে এবং দর্শক তাকে ভীষণভাবে পিটিয়েছিলেন। আচ্ছা, সে ভয়টা বাবার মধ্যে কাজ করছে যে আমি কতটা পারবো। আমার মা গিয়েছিলেন সেই অনুষ্ঠানে দর্শক হিসাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তখনকার জেলা প্রশাসক সাহেব, আচ্ছা, সাইফুদ্দিন স্যার, আজকে বেঁচে নেই উনি। তো মার কাছে যখন শুনলো যে আমি খুব ভালো ম্যাজিক করেছি, আজকে বাবা বেঁচে নেই, আমার বাবা তখন প্রেরণা হয়ে দাঁড়ালো, সবসময় আমাকে প্রেরণা সাপোর্ট দিতে শুরু করলেন। করলো। হ্যাঁ তুমি এটা করো, এটা করো, ফান্ডের জন্য কি করতে হবে সেটাও, ফান্ডিং করতে হবে সেটাও সে আমাকে বলে দিল। পাশাপাশি কি লেখাপড়াটা চালিয়ে লেখাপড়া সবসময় সে বলতো যে ভালো ম্যাজিশিয়ান হতে গেলে তোমাকে ভালো লেখাপড়া জানতে হবে। আমি তখন ভাবতাম যে লেখাপড়া কি দরকার, ম্যাজিক জানলে তো ম্যাজিশিয়ান হওয়া যায়। কিন্তু বাবার কথাটা শুনেছি বলেই আজকে আপনাদের সামনে, আর তা না হলে কিন্তু ভালো ম্যাজিশিয়ান হতে পারতাম না। আচ্ছা, যে কোনো ক্যারিয়ারের আসলে চড়াই উতরাই তো থাকেই। কখনো কখনো এমন মনে হয় যে আচ্ছা এই প্রফেশনটাতে এসে কি ভুলই করে ফেললাম, অন্য কোনো কিছু করলে কি ভালো হতো, এই চিন্তাটা, এই ভাবনাটা কখনো এসেছে কিনা? একটু বলি, আমি 1990 সালে আমি ব্যাংকে জব শুরু করি। আচ্ছা, 2005 সালে আমি ব্যাংকের চাকরি ছেড়ে দিই, সরকারি। কেন? তখন আমার খুব রমরম অবস্থা, মানে একজন জাদুশিল্পী হিসেবে? জাদুশিল্পী হিসাবে আমার ইনকাম এত ভালো, এত ভালো, অকল্পনীয়। 2005 সালে প্রতি মাসে আমার তখন ইনকাম 2 থেকে 2.5 লক্ষ টাকা। আচ্ছা, তখন স্কোয়ার কনজিউমার আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে, জি, স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ যেটা। হ্যাঁ, তখন আমি চাকরি ছেড়ে দিই। তখন চাকরি ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও আমার স্ত্রী আমাকে আপত্তি জানায়, জুয়েল দাও আমাকে আপত্তি জানায়, যেটা করো না, কারণ এটা করতে গেলে আজকে তোমার জোয়ারের মতো যেমন টাকা আসে, একদিন ভাটার মতো চলে যায়, চলে যাবে। হ্যাঁ, তখন জুয়েলদা আরও একটা কথা বললেন যে জোয়ারে পানি আসে, ভাটায় চলে যায়, কিন্তু পানি পাওয়া যায় না। এই জন্য তোমাকে জোয়ারের সময় কিছু পানি আলাদা করে রাখতে হবে, যাতে ভাটায় পানি চলে গেলে তুমি বিশুদ্ধ পানিটা পেতে পারো, ব্যালেন্সটা বা ভারসাম্যটা রক্ষা করা যায়, বিশুদ্ধ পানিটা পেতে পারো। তো এটা আমাকে খুব অনুপ্রাণিত করে জুয়েলদার। অনেক বিষয়গুলি আমি ফলো করি, তার সাজেশন এখনো আমার অনেক বিষয় আমি তার সাজেশন কাজে লাগে। হ্যাঁ, নিঃসন্দেহে। যদি আপনার সামনে আদর্শ হিসেবে দেখি, একজন জাদুশিল্পী হিসেবে, জুয়েলাই ছাড়া দেশে বিদেশে তো আর অনেক জাদুশিল্পী আছে, কারা তারা? বিদেশে বলতে আমি কিছু কিছু ম্যাজিক, যেমন যখন চ্যানেল ছিল না তখন বাংলাদেশ টেলিভিশনের শুভেচ্ছা যে অনুষ্ঠানটি হতো, তখন আমি ডেভিড কভারফিল্ডকে ফলো করতাম, ওয়ার্ল্ড খ্যাত। তার ম্যাজিকগুলি আমি কপি করতে শুরু করলাম এবং শুভেচ্ছায় দেখাতে শুরু করলাম, এবং শুভেচ্ছা আমি কন্টিনিউ ডেভিড কভারফিল্ড, হ্যাঁ ডেভিড কভারফিল্ডের ম্যাজিকগুলি নকল করে করে, মানে কপি করে করে আমি ম্যাজিক দেখাতে শুরু করলাম। সেদিক থেকে ডেভিড কভারফিল্ড। আবার সিঙ্গাপুরে আছে জেসি সাম, যার ম্যাজিক আমাকে অনুপ্রাণিত করে। এবং দেশের বাহিরে আপনি প্রায় 17টি দেশে গিয়েছেন জাদু শিল্প নিয়ে, সেই অভিজ্ঞতা তো একেবারেই আলাদা ছিল নিশ্চয়ই। ম্যাক্সিমাম প্রোগ্রামে ছিল বাংলাদেশ, বাঙালি কমিউনিটির। তো 4টি দেশে, 4টি কি 3টে, আমি ভুটান, নেপাল, চীন, 3টি দেশে ওখানকার দর্শকদের ম্যাজিক দেখানোর সুযোগ হয়েছে আমার। এছাড়া সব বাংলাদেশি। আরো গল্প শুনবো, কিন্তু তার আগে শাহিন ভাই আপনার কাছে একটি জাদু দেখতে চাইবো। এই তো সমস্যা জাদুকরদের। আচ্ছা, আমি একটা ছোট্ট ম্যাজিক আপনাকে দেখাই। এটা কিন্তু আমার চশমা, আমি পড়ি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা একটু চেক করে দেখতে হবে আপনাকে যে এটার মধ্যে কোনো ম্যাগনেট বা কোনো রকম কিছু আছে কিনা ম্যাজিক করার মতো। আমি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না? আপনি যখন খুঁজে পাবেন না, সেটাই হবে ম্যাজিক। এখন আমি চেষ্টা করব এটা দিয়েই ম্যাজিক করার। এখানে থাকলো, রেখে দিলাম। আমি যদি এটাকে বলি, এটা কিন্তু ডেভিড ব্লাইন্ডের খুব ভালো একটা ম্যাজিক। ডেভিড ব্লাইন্ড স্ট্রিট ম্যাজিক করে।
গ্লাস তুমি বামে আসো, হ্যাঁ বামে আসো, তুমি ডানে যাও, ডানে যাও। কি নাম জানো আপনার? নুজহাত। নুজহাত, তুমি নুজহাতের দিকে চলে যাও। বাহ, সুন্দর। থ্যাংক ইউ। এই কৌশলগুলো রপ্ত করতে তো আপনার সময় লাগে নিশ্চয়ই, কোন একটি ম্যাজিক শিখতে সর্বোচ্চ কতদিন সময় লাগে? ম্যাজিক শিখতে খুব একটা সময় লাগে না, ভালো পারফর্মার হতে সময় লাগে। মানে কৌশলগত দিকটা রপ্ত করতে। আমি আপনাকে চাইলে এখন একটা ম্যাজিক শেখাতে পারি, সেটা আপনি শিখলেন, কিন্তু সেই ম্যাজিকটি দেখাতে গেলে আপনাকে অনেক বেশি চর্চা করতে হবে। ডিফিকাল্ট। আর একটু ম্যাজিক দেখি আমরা এখন। যেমন সিল্কের কথাই বললাম, আমি একটা সিল্কের ম্যাজিক দেখাই। 3 কালারের না, আমি এটা দেখাবো তার আগে আমি এইটাকে দেখিয়ে নিচ্ছি। আপনি এটা কি খালি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এটা ক্যামেরায় দেখাই খালি। ওকে, আচ্ছা, এবার এটাকে আমি বন্ধ করে দিলাম। ওকে, এখানে 3টি সিল্ক আছে, গ্রিন, রেড, ইয়েলো। কোনটা আপনার পছন্দ? রেড। রেড? শিওর? ওকে, এটাকে আমি রেখে দিলাম, রেখে দিচ্ছি এই ম্যাজিক বক্সের মধ্যে। আচ্ছা, ওকে, এখন এর মধ্যে আছে, আসলে কি আছে দেখি। আচ্ছা, ভ্যানিশ হয়ে গেল। তো ভ্যানিশ হয়ে কোথায় গেল? আচ্ছা, এরপরে এখানে 2টি কালার, কোনটা পছন্দ? ইয়েলো। ইয়েলো? ওকে, আপনি ইয়েলোটা টেনে নিয়ে বার করে নিয়ে যান। ও ওয়াও, নাইস। আপনার প্রথম পছন্দ চলে আসছে, রেড কালার। রেড কালার বক্স থেকে এখানে চলে আসছে। দিস ইজ কল ম্যাজিক। এখন পর্যন্ত আপনার দেখানো সবথেকে রিস্কি ম্যাজিক কোনটা ছিল, যেটাতে লাইফ রিস্ক ছিল? একবার ম্যাজিকটাতে আমি ভুলই করে বসছিলাম ঢাকা ইউনিভার্সিটির প্রোগ্রামে। এটাকে বলে গ্লুটিন ম্যাজিক, অর্থাৎ আপনারা বা বড়রা অনেকেই দেখেছে, দর্শক অনেকেই দেখেছে ম্যাজিকটি, বহুবার দেখেছে বহু ম্যাজিশিয়ানের কাছে, যে একজন দর্শকের মাথা ঢুকিয়ে দেওয়া হয় জাতাকলের মধ্যে, তারপর কাটা হয়, উপরে শসা বা গাজর, নিচে শসা গাজর, উপরেরটা কাটবে নিচেরটা কাটবে, কিন্তু গলা কাটবে না। এটা হচ্ছে ম্যাজিক। এটা করতে গিয়ে সেদিন আমার ভুল হয়েছিল। আচ্ছা, তো যাকে ডেকেছি মঞ্চে তার কিছুটা এখান থেকে কেটে গিয়েছিল। আমি ভাবলাম ভুলটা তো আমার, ভাবলাম যে হয়তো খেপে গিয়ে আমাকে সে আঘাত করতে পারে। সে খুব সাবলীলভাবে জিনিসটাকে মানে ম্যাজিক হিসেবে সেটাকে গ্রহণ করছে। পরে আমি ভালোভাবে করতে পেরেছিলাম, আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। এমন ভুল অনেকেরই হয়। জাদু শিল্পীদের নিয়ে শাহিন ভাই আপনি অনেক কাজ করেছেন, ইভেন এখনো পর্যন্ত করছেন, আপনার একটি সংগঠনও আছে। বর্তমানে জাদু শিল্পীদের যে অবস্থানটা বাংলাদেশে, সেটা কি অবস্থায় আছে বা আগামীটা কিভাবে দেখছেন? তা হচ্ছে তরুণরা কিন্তু বেশ এগিয়ে আসছে। আচ্ছা, তাদের মধ্যে সেই কিউরিওসিটি বা ইন্টারেস্টের জায়গাটা ভীষণ ভীষণ, কিন্তু ওরা আবার হতাশ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কারণ আমাকে যখন অনেকেই বলে যে টেলিভিশনে আপনি একা ম্যাজিক করবেন, আমি করতে চাই না। কেন করতে চান না? আমি বলি যে আমি যদি বারবার করি, আমি যদি সবসময় করি, তো তরুণরা কিভাবে এগিয়ে আসবে, সামনে আসবে। আমাদেরকে তো আসলে জায়গাটা ছেড়ে দিতে হবে, তবেই না তারা আসবে। আর শাহিন ভাই একদম শেষের দিকে চলে এসেছে, আসলে আপনার সাথে কথা বলতে গেলে অনেক কথা বলবার আছে। একটু ছোট্ট করে যদি বলি, কোনো আক্ষেপ আছে কিনা জীবনের? আক্ষেপ আছে, প্রত্যেকটি মানুষের জীবনে আক্ষেপ আছে। শিল্পী হিসেবে আমারও আক্ষেপ আছে। আমি চাকরি ছেড়ে দিলাম, এই শিল্প নিয়ে বাঁচব, কিন্তু একটা সময় এসে দেখি যে শিল্প নিয়ে বাঁচা আমার দেশে খুব কঠিন, খুব কঠিন। দর্শকদের ভালোবাসা যেভাবে আপনি অর্জন করেছেন, সেই ভালোবাসা যেন থাকে, সেটাই প্রত্যাশা করি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাদের যারা আমাদেরকে এতক্ষণ দেখলেন, এবং ধন্যবাদ জানাই ক্যামেরার পেছনে মানুষগুলি যারা কষ্ট করে আমাদেরকে ধারণ করলেন আপনাদেরকে দেখানোর জন্য, এবং ধন্যবাদ জানাই যারা সুইচ প্যানেলে বসে আছেন চমৎকার করে এই প্রোগ্রামটি এডিট করছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।